প্রার্থীরা যান। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, এছাড়া পটুয়াখালী 2 আসনের জামাতের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুর রহমান মাসুদ, এছাড়া পটুয়াখালী 1-এর 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর ওয়াহাব মিনার। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ পরই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচন আচরণবিধি বিষয়ক আলোচনা সভা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মহোদয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা জানি যে এই পটুয়াখালীতে 4টি আসনই কিন্তু গুরুত্বপূর্ণ আসন, 4টি আসনই হেভিওয়েট প্রার্থী আছে। বিশেষ করে 1 আসনে আছে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া পটুয়াখালীর 2 আসনে বাউফলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী 3 আসনের গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পড়েছেন নেতাকর্মীদের নিয়ে এবং অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তাদের সিটে বসেছেন। কিছুক্ষণ পরেই বরাদ্দ ও আচরণবিধি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পটুয়াখালী 2 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু এই 2 আসনের প্রার্থী। পটুয়াখালীতে 4টি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এবং তারই প্রতিদ্বন্দ্বিতা করবেন পটুয়াখালীতে 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর ওয়াহাব মিনার। এছাড়া পটুয়াখালী 2 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু পটুয়াখালী 2 আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী। এই আসনে হেভিওয়েট একজন প্রার্থী। এছাড়া পটুয়াখালী 3 আসন কিন্তু আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে
গণ অধিকার পরিষদের সভাপতি বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর। এছাড়াও এখানে আছে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এই আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এখন পর্যন্ত আমরা হাসান মামুনকে এখানে আসিনি। নুরুল হক নূর তিনি এসেছেন। এছাড়া 4 আসনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ। এই আসনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে ইসলামী আন্দোলনের চরমনাইয়ের যিনি প্রার্থী রয়েছেন তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির সাবেক এমপি ছিলেন। আমরা যদি আপনাদের প্রার্থীদের একটু দেখানোর চেষ্টা করি যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর পাশেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার পাশেই ডক্টর ওহাব মিনার 10 দলীয় জোটের পটুয়াখালী 1 আসনের প্রার্থী, পটুয়াখালী 3 আসনের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর। এছাড়া তার পাশে আবার গণ-অধিকার পরিষদের 1 আসনের প্রার্থী কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম। এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা উপস্থিত আছেন। আজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকল প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পরই জেলা প্রশাসক মহোদয় তিনি আসবেন। তার আসার পরই আলোচনা সভা শুরু হবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রার্থীরা তাদের নিজেদের ভিতরে আলোচনা করেছেন। প্রার্থীদের ভিতরে একটি হাস্যোজ্জ্বল ব্যাপার আমরা লক্ষ্য করেছি। তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পটুয়াখালী 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পটুয়াখালী 4 আসনে আর 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর জহির তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং ডক্টর জহির সহ বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক ছিলেন এবিএম মোশাররফ তিনি উপস্থিত আছেন। এই 4 আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আছে। পটুয়াখালীর 4টি আসন এবং 4টি আসনই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পটুয়াখালী 1, 2, 3, 4। আমরা এই পাশটায় যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পাশে 1 আসন, 2 আসন ও 3 আসনের প্রার্থীরা বসে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক আলোচনা সভা কিছুক্ষণ পরেই শুরু হবে। প্রার্থীরা বসে আছে। কিছুক্ষণ পরেই জেলা প্রশাসক মহোদয় তিনি আসবেন। তা আসার পরই এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা বসে আছে। তবে এখন পর্যন্ত সব প্রার্থীরা এসে পৌঁছায়নি। দলীয় যে প্রার্থী যারা আছে তাদেরকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী একজনকে দেখতে পাচ্ছি, তিনি পটুয়াখালী 1 আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম। তিনি এই আসনটিতেও কিন্তু গণ-অধিকার পরিষদের ট্র্যাক মার্কায় লড়বেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের এখন পর্যন্ত আমরা উপস্থিতি দেখতে পারিনি। একটু কথা বলি।
আমরা একটু আপনাদেরকে দেখে এখানে পটুয়াখালী নারী শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। বিশেষ করে তিনি পটুয়াখালী জেলা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। এই 4টি আসনে কিন্তু বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু বিশেষ করে 3 আসনে কিন্তু বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। পটুয়াখালী 1, 2 ও 4 আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে, তবে 3 আসনে কিন্তু বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছে হাসান মামুন, তিনি কিন্তু এখন পর্যন্ত তার জায়গায় অনড় আছে। তিনি এখন পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করেননি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং তিনি নির্বাচন করবে, এমনটি আমরা জেনেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে পটুয়াখালী 1 আসনের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। তিনি বসে আছেন। তার পাশেই জামাতের মেয়র প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বসে আছেন। তার পাশেই বসে আছেন পটুয়াখালী 1 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর ওহাব মিনার, তার পাশেই বসে আছে পটুয়াখালী 3 আসনের গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর, তার পাশেই বসে আছে পটুয়াখালী 1 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম। তাদের হাতে কিন্তু কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটিতে কিন্তু তারা লিখছেন। এখন পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় তিনি আসেননি। কিছুক্ষণ পরেই তিনি আসবেন এবং তার আসার পরেই এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী যে 13দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক এই আলোচনা সভা। আমাদের এখানে 27 জন মনোনয়নপত্র দাখিল করেছিল এই 4টি সংসদীয় আসনে। এর মধ্যে 3 জনের মনোনয়নপত্র আমরা বাতিল করেছিলাম, 24 জন বৈধ প্রার্থী ছিল এবং গতকাল আমাদের 5 জন, এই 4টি সংসদে 5 জন প্রার্থী প্রত্যাহার করেছে। এখন আমাদের 19 জন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এর মধ্যে আমরা আমি একটু নাম বললে একটু কাজটা সংকেত দিলে হবে যে এই প্রার্থী মানে আছেন। আমরা অনেকে চিনি, আবার 2-একজনকে আসা হয়তো ওইভাবে আমাদের এখনো মাথায় আসেনি। কাইন্ডলি কিছু মনে করবেন না, জাস্ট আমরা মোটামুটি সকালে চলে আসলে বা বিকেলে চলে আসলে আমরা রিসার্চকে বলবো। প্রথমে 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী মহোদয় আছেন। আব্দুল মন্নান হাওলাদার, জাতীয় পার্টি। আব্দুল মন্নান হাওলাদার, জাতীয় পার্টি, উনি কি আছেন? বাংলার কোনো প্রতিনিধি আছে? গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ। মোহাম্মদ আব্দুল ওহাব, এবি পার্টি। মোহাম্মদ ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম। এরপরে 112 পটুয়াখালী 2 মালেক হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ রুহুল আমিন, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আমি আবার বলছি মোহাম্মদ রুহুল আমিন, আমার বাংলাদেশ পার্টি। মোহাম্মদ শফিকুল ইসলাম নিয়ে আসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোহাম্মদ শহীদুল আলম তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। মোহাম্মদ হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদ, জিওপি। এরপর 113 পটুয়াখালী 3
মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশেই রয়েছে পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ। মোহাম্মদ হাসান মামুন, এরপরে 114 পটুয়াখালী 4 এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহাম্মদ জহিরুদ্দিন আহমেদ, খেলাফত মজলিস। মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ রবিউল হাসান, গণ অধিকার পরিষদ। এখানে প্রার্থীরা রয়েছেন, এদিকে একেবারেই আমার ক্যামেরার সামনে এখানে রয়েছেন পটুয়াখালী 2 আসনের জামায়াত ইসলামী অর্থাৎ 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত রয়েছেন পটুয়াখালী 1 আসনের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তিনি এখানে উপস্থিত রয়েছেন পটুয়াখালী 1 আসনের 10 দলীয় জোটের উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জেলা প্রশাসক মহোদয় এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক এই আলোচনা সভা। বিশেষ করে যারা দলীয় প্রার্থী রয়েছে তারা কিন্তু একেবারেই সবার আগে এসে পৌঁছেছেন। তবে আমরা এখন পর্যন্ত স্বতন্ত্র যে প্রার্থী যারা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত সেরকম দেখতে পাইনি। আমরা বিশেষ করে পটুয়াখালীতে বিএনপির যে প্রার্থী রয়েছে তারা চলে এসেছে, 10 দলীয় জোটের যে প্রার্থী আছে তারাও চলে এসেছে। তবে স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত আসেনি। আমরা যদি এছাড়া আপনাদেরকে যদি একটু দেখি যে পটুয়াখালীর যে 10 দলীয় জোটের প্রার্থী পটুয়াখালী 3 আসনের যিনি জামায়াত ইসলামী প্রার্থী, তিনি কিন্তু এসে পৌঁছেছেন। তার আগে আমরা একটু মত বিনিময় করার জন্য রেখেছি। আপনাদের সামনে আমরা যে আচরণ বিধিটি আছে সেটি সম্পর্কে একটু আমরা একটু মতামত জানতে দেবো বা আমরা জানাবো আর কি, আমরা একটা আলোচনা করবো। তো এটি আমরা একটা প্রেজেন্টেশন রেডি করেছি। আমি আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ তারেক হাওলাদার, তিনি এই প্রেজেন্টেশনটি আপনাদের সামনে উপস্থাপন করবেন। এরপরে আবার আমাদের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জনাব ওয়াহিদুজ্জামান মুন্সি, তিনি বাকি বিষয়গুলো আপনাদের সাথে একটু সামনে উপস্থাপন করবেন। আমরা ওভার টু এরিয়া। ধন্যবাদ স্যার, সকলকে শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি। আমরা সকলে জানি যে 5 ফেব্রুয়ারি 2026 আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটি সেটি হতে যাচ্ছে। সে উপলক্ষে আজকের আমাদের প্রতীক বরাদ্দ। আর যেহেতু আপনারা এসছেন, আমরা সকলে বিশ্বাস করি যে আপনারা সকলেই আমাদের এবার নির্বাচনের যে আচরণ বিধিমালাটি সেই সম্পর্কে সকলেই জানেন। এবার কিন্তু 2025-এ নীতিমালাটি একটু সংশোধন আকারে এসছে। দর্শক, আলোচনা সভায় যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি কিন্তু এখানে প্রার্থীদের পরে শোনানো হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু সেগুলো আচরণবিধি শুনছেন। আচরণবিধি লঙ্ঘন হলে একজন প্রার্থীর কিন্তু প্রার্থিতা বাতিলও হতে পারে। জন্য যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেগুলো বিশেষ করে প্রার্থীদের শোনানো হচ্ছে এবং প্রার্থীরা বসে বসে সেগুলো কিন্তু শুনছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর তিনি বসে আছেন এবং
আমরা একটু বেশি করে সকাল থেকে কিন্তু একেবারে তিনি চলে এসেছেন আগে, এবং তার যে প্রয়োজনীয় যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নিয়ে এসেছেন। তার পাশেই রয়েছে পটুয়াখালী 1 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর ওহাব মিনার, এবং তার পাশে পটুয়াখালী 2 আসনের 10 দলীয় জোটের প্রার্থী জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পাশে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। আমি একটু বিনীতভাবে অনুরোধ করি, আমরা একটু চুপ থাকি, আমরা একটু শব্দ না করে আমরা একটু শুনি, আমরা সবাইকে শুনতে দেখি। এখানে সঙ্গে আছে বিধিবিধি, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। ওখানে যেমন দেয়ার করতে হলে বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, শিল্প কারখানা, দোকান, বৃক্ষ, বিদ্যুৎ লাইনের খুঁটি, খাম্বা, সড়ক বিভাজক, ব্রিজ, কালভার্ট, বাড়ির ছাদ ইত্যাদিকে বোঝানো হয়েছে। নির্বাচন পূর্ব সময় বলতে তফসিল ঘোষণা থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত সময়কালকে বোঝানো হয়েছে। ফেস্টুন অর্থ কাপড় বা চটের তৈরি ফেস্টুনকে বোঝানো হয়েছে। ব্যানার অর্থ প্রচার বা এইরূপ কোন উদ্দেশ্যে কাপড় বা চট দ্বারা কিংবা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রস্তুতকৃত প্রচারপত্রকে বোঝানো হয়েছে। এবং যথাযথ কর্তৃপক্ষ অর্থ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অন্য কর্মকর্তাকে বোঝানো হয়েছে। দর্শক, নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধির কিন্তু একটি বই কিন্তু প্রার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে এটি লিফলেটের মতো। এখানে যে আচরণবিধিগুলো রয়েছে, নিয়মকানুনগুলো রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের, সেই নিয়মকানুনগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। প্রার্থীরা সেগুলো পড়ছেন। বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী এবং সমপদ মর্যাদার ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য, এমপি, সিটি কর্পোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে। এবং বিধি 3-এ আমাদের নির্বাচন সময় অনুসরণীয় বিধানাবলীগুলো এখানে উল্লেখ রয়েছে। যেমন নিবন্ধিত রাজনৈতিক দল, দলের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তাদের পক্ষে কাজ করা ব্যক্তি, প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সময়সীমাটা হল নির্বাচন পূর্ব সময়। আর মূল শর্ত হল উপরোক্ত সকলকে বিধি 4 থেকে বিধি 25 পর্যন্ত বিধানসমূহ অনুসরণ করতে হবে। বিধি 4 উল্লেখ রয়েছে যে কোন প্রতিষ্ঠানের চাঁদা, অনুদান ও বরাদ্দ নিষিদ্ধ। নির্বাচনের প্রচারণার সময় কোন রাজনৈতিক দল বা প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে ভোটার বা প্রতিষ্ঠানের প্রকাশ্যে বা গোপনে চাঁদা, অনুদান বা উপঢৌকন দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। 2, কোন প্রার্থী নির্বাচন পূর্ব সময় কোন প্রতিষ্ঠান, সংগঠন বা সমিতি থেকে সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। 3, নির্বাচনের আগে কোন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকল্প অনুমোদন, ঘোষণা, ফলক উন্মোচন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। 4, সরকারি তহবিল থেকে বিশেষ সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের পক্ষে অনুদান, ঘোষণা, বরাদ্দ বা অর্থ ছাড় করতে পারবেন না। বিধি 5, সার্কিট হাউস, ডাক বাংলো ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সরকারি ডাক বাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস বা কোন সরকারি কার্যালয়কে কোন রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। 2, অন্য বিধি বা নীতিমালা যাই থাকুক, নির্বাচন পরিচালনার কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরকারি ডাক বাংলো, রেস্ট হাউস ও সরকারি সার্কিট হাউস ব্যবহারের অগ্রাধিকার পাইবেন। বিধি 6, জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান সংক্রান্ত। সেখানে 1 নম্বরে বলা আছে সকল প্রার্থীর সমান প্রচারণার অধিকার। প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা বা প্রচারাভিযানে বাধা অথবা পণ্ড করা বা ভীতি সঞ্চার করা যাবে না। রাজনৈতিক দল বা প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রচার পরিকল্পনা জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পনাটি সমন্বয় করবে। জনসভার দিন, সময় ও স্থান সম্পর্কে লিখিত অনুমতি দিতে হবে। আবেদন পাওয়ার ক্রম অনুযায়ী অনুমতি প্রদান হবে। অনুমতির কপি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। জনসভা করতে চাইলে 24 ঘন্টা পূর্বে সভার স্থান ও সময় স্থানীয় পুলিশকে জানাতে হবে। পুলিশ আইন শৃঙ্খলা ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সড়ক, মহাসড়ক, জনপথ বা চলাচল বিঘ্ন সৃষ্টিকারী কোন স্থানে কোন সভা সমাবেশ করা যাবে না। জনসভায় কেউ বাধা বা গোলযোগ সৃষ্টি করলে আয়োজকদের পুলিশের কাছে যেতে হবে। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। কোন রাজনৈতিক দল বা প্রার্থী বিদেশে জনসভা, সভা সমাবেশ বা প্রচারণা করতে পারবেন না। বিধি ৭, লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত। পোস্টার ব্যবহার করা যাবে না। এবং ২, যেটা হলো রেক্সিন, পলিথিন, প্লাস্টিক সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোন উপাদানে বানানো প্রচার সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। ৩, দালান, দেয়াল, গাছ, বেড়া, বৈদ্যুতিক বা টেলিফোন খুঁটি, সরকারি স্থাপনা বা যানবাহনে লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা বেড়া টাঙানো যাবে না, তবে অন্যান্য স্থানে এগুলো টাঙানো যাবে। ৪ নম্বর, প্রতিদ্বন্দ্বী প্রচার সামগ্রীর উপর নিজের প্রচার সামগ্রী লাগানো যাবে না এবং অন্যের প্রচার সামগ্রী ছেঁড়া বা নষ্ট করা যাবে না। ৫, ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য প্রচার সামগ্রী ব্যানার হবে সাদা কালো, আয়তন সর্বোচ্চ ১০ ফুট বা ৪ ফুট, লিফলেট, হ্যান্ডবিল হবে A4 সাইজ, ফেস্টুন সর্বোচ্চ ১৮ ইঞ্চি বা ৪ ইঞ্চি, ২৪ ইঞ্চি। এগুলোতে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপা যাবে না। দলীয় প্রার্থী হলে নিজের প্রচার সামগ্রীতে শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। ছবি অবশ্যই পোর্ট্রেট আকারে হবে। মিটিং অথবা সমাবেশ পরিচালনা, প্রার্থনারত বা বিশেষ ভঙ্গিমার ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণায় ব্যবহৃত পোর্ট্রেট ছবির সর্বোচ্চ আকার হবে ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার। কোন প্রার্থী নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৩ মিটারের বেশি করা যাবে না। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। পলিথিনের আবরণ বা প্লাস্টিক, PVC ব্যানার কোনোভাবে ব্যবহার করা যাবে না। বিধি ৮ হলো ভোটার স্লিপ ব্যবহার সংক্রান্ত। ভোটার স্লিপ দেওয়া যাবে যেখানে ভোটারের নাম, নম্বর ও ভোট কেন্দ্রের নাম থাকবে, তবে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। ভোটার স্লিপের আকার সর্বোচ্চ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার। স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদ, প্রতীক বা ভোট চাইতে ইঙ্গিত বা কোনো কথা লেখা যাবে না। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সংখ্যা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ভোটার স্লিপ মুদ্রণ করা যাবে না। বিধি ৯, যানবাহন সংক্রান্ত বিধিনিষেধের কথা বলা হয়েছে। মিছিল, শোডাউন, যানবাহন ও যান ব্যবহারের নিয়মের ক্ষেত্রে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করা যাবে না। মশাল মিছিল নিষিদ্ধ। যানবাহন বা যানবাহন ছাড়া কোনোভাবেই মশাল মিছিল করা যাবে না। দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সব পর্যায়ের নেতা যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন। হেলিকপ্টার বা কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে। কিন্তু হেলিকপ্টার থেকে লিফলেট, ব্যানার বা অন্য প্রচার সামগ্রীর প্রদর্শন, বিতরণ বা নিক্ষেপ করা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, এটা তো হয়ে গিয়েছে যদিও আমাদের, এটা আমি আর বলছি না। ভোট কেন্দ্রের ভেতরে বাইরে নির্বাচন কমিশন অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ মোটরসাইকেল বা যান্ত্রিক বাহন চালাতে পারবেন না। ড্রোন, কোয়াডকপ্টার বা এই ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। বিধি ১০, এটা হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আমরা এটা রিড আউট করছি না। বিধি ১১, দেয়াল লিখন সংক্রান্ত। দেয়ালে লিখিয়া কোন প্রকার নির্বাচনের প্রচারণা চালাইতে পারিবেন না। কোন স্থাপনায় প্রচারণামূলক লিখন বা অঙ্কন করিতে পারিবেন না। বিধি ১২তে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণীর ব্যবহার নিষিদ্ধ। এবং বিধি ১৩তে গেট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জা সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে, যেখানে বলা হয়েছে গেট বা তোরণ বানানো যাবে না এবং তোরণ বানানো যাবে না এবং চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে এমন জিনিস স্থাপন করা নিষিদ্ধ। ৪০০ বর্গফুটের বেশি জায়গায় প্যান্ডেল তৈরি করা যাবে না। প্রচারের অংশ হিসেবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। সড়ক, জনসাধারণ ব্যবহারযোগ্য স্থান বা চলাচলের পথে নির্বাচনী ক্যাম্প বসানো যাবে না। একজন প্রার্থী প্রতি ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে সর্বোচ্চ একটি ক্যাম্প স্থাপন করতে পারবেন। পুরো নির্বাচনী এলাকায় সর্বোচ্চ একটি কেন্দ্রীয় ক্যাম্প স্থাপন করা যাবে। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয়, খাবার বা উপঢৌকন দেওয়া যাবে না। বিধি ১৪, বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত। বিলবোর্ড ব্যবহার করা যাবে
তবে প্রচারণার অংশের আকার সর্বোচ্চ 16 ফুট বা 9 ফুট হতে হবে। একজন প্রার্থী কোন নির্বাচনী এলাকায় 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। বিলবোর্ড এমন ভাবে স্থাপন করা যাবে না যাতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়, যানবাহন চলাচল বিঘ্নিত হয় বা পরিবেশ ও নিরাপত্তার ক্ষতি হয়। এক নজরে আমাদের প্রচার সামগ্রী যেগুলো বললাম সেটা একটি সংক্ষিপ্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে। পোস্টারের ক্ষেত্রে এটা তো না বলা হয়েছে লিফলেট বা হ্যান্ডবিল করা যাবে, সেক্ষেত্রে এটি রংটা হবে সাদা কালো এবং A4 সাইজে। এটির সর্বোচ্চ সংখ্যা সীমাবদ্ধ নয় এবং পলিথিন, প্লাস্টিক বা পিভিসি এগুলোর ক্ষেত্রে এগুলো নিষিদ্ধ। ব্যানারের ক্ষেত্রে হ্যাঁ, সেটাও সাদা কালো, 10 ফুট বাই 4 ফুট। এটিও আপনি চাইলে কোনো ধরনের নির্ধারিত সংখ্যা নেই এবং সকল ক্ষেত্রে পলিথিন, প্লাস্টিক বা পিভিসি এই সকল দিয়ে মরিয়ে এগুলো ব্যবহার করা যাবে না। পেস্টুল ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে সাদা কালো হবে, 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি এবং এটি আপনার কোনো সীমাবদ্ধতা নাই যে কি পরিমাণ সংখ্যা আপনি ব্যবহার করবেন। গেট তরুণ এটা নিষিদ্ধ, জাল লিখন এটা করা যাবে না। নির্বাচনী ক্যাম্প করা যাবে, সেক্ষেত্রে 400 বর্গ ফুটের বেশি নয়, প্রতি ইউনিয়ন বা ওয়ার্ডে একটি করে। আর বিলবোর্ড আপনি ব্যবহার করতে পারবেন, সেটি হবে রঙিন অথবা সাদা কালো, আর এটা সাইজ হবে 16 ফুট বাই 9 ফুট এবং এটি প্রতি এলাকায় 20টি করে আপনি বিলবোর্ড স্থাপন করতে পারবেন। ভোটার স্লিপ করতে পারবেন, সেটি সাদা কালো হবে এবং এটি সাইজ হবে 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। এক্ষেত্রেও এটি কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, আপনি চাইলে যে কোনো পরিমাণ এটি ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়গুলোতে আপনাদেরকে বলেছে যে প্রার্থীর নাম কিংবা খাতা নিষিদ্ধ থাকবে। যদি 15 উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান, উশৃঙ্খল আচরণ, বিস্ফোরক বহন এবং ধর্মীয় উপাসনালয় প্রচারের সংক্রান্ত বিষয়ে কোন প্রকার ব্যক্তিগত কুৎসা, অশালীন, উস্কানিমূলক, বিদ্বেষপূর্ণ বা ধর্ম সাম্প্রদায়িক আঘাতকারী বক্তব্য দেওয়া যাবে না। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা বা কোনো সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার চালানো নিষেধ। নির্বাচনকে কেন্দ্র করে কারো জমি, ভবন বা সম্পত্তির ক্ষতি করা বা জনশান্তি নষ্ট করার মতো আচরণ করা যাবে না। ভোটারদের প্রবৃত্ত করার জন্য বলপ্রয়োগ বা অর্থ ব্যয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট কেন্দ্রের নির্ধারিত এলাকায় কমিশন অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ অস্ত্র, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, লাঠি বা কোনো ধারালো বা ভোতা অস্ত্র বহন করতে পারবেন না। 2016 সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচনের প্রচারণা সংক্রান্ত প্রচার শুরুর আগে প্রার্থী বা দলকে তাদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, নাম, আইডি, ইমেল ইত্যাদি রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, যেটা আমরা AI হিসেবে জানি সংক্ষিপ্ত ভাবে। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, বিকৃত ছবি বা ভিডিও, বানোয়াট কন্টেন্ট তৈরি বা প্রচার করা নিষিদ্ধ। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু কিংবা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক, আক্রমণাত্মক বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। সত্যতা যাচাই ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। কোন দল, প্রার্থী বা ব্যক্তি কাউকে বিভ্রান্ত করার জন্য বা কারো চরিত্র হরণের উদ্দেশ্যে ভুয়া, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল, পরিচিতিপূর্ণ বা মানহানিকর কন্টেন্ট সাধারণভাবে বা সম্পাদনা, এডিট করে বা AI ব্যবহার করে তৈরি, প্রকাশ, প্রচার বা শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশান্তর মাইক বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে একসঙ্গে 3টির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। যদি জনসমাবেশ হয় সেক্ষেত্রে আপনি 3টির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে এলাকায় আপনি যখন সাধারণ প্রচারণা করবেন সেক্ষেত্রে আপনি এই মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্র ব্যবহার করা যাবে, সেটা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং মাইকের শব্দ সীমা সর্বোচ্চ 60 ডেসিবেল হতে হবে, এর বেশি হওয়া যাবে না। 2018 প্রচারের সময়টা হবে 3 সপ্তাহ পূর্বে, আমাদের আজকে প্রতীক বরাদ্দ, কালকে থেকে আপনার নির্বাচন প্রচারণা শুরু করতে পারবেন। বিধি 20 সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গের নির্বাচনের প্রচারণা সংক্রান্ত। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার বা অন্য বিধ সরকারি সুবিধা বহন করিতে পারবেন না। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করিতে পারবেন না। বিধি 21 নির্বাচনের প্রচারণায় সরকারি সুবিধা গ্রহণ।
সরকারি সম্পদ ও কর্মচারীর ব্যবহার নিষিদ্ধ। রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কেউ সরকারি প্রচার যন্ত্র ব্যবহার করতে পারবেন না। সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে কাজে লাগাতে পারবেন না। কোন সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন না। স্থানটা হবে নির্বাচন এলাকার সংশ্লিষ্ট জেলা বা অন্য যে কোনো স্থান। ঘতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিকে রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ। সরকারি কর্মকর্তা, কর্মচারী বা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় বা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিনিধি প্রার্থী নিজ এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে পারবেন না। এসব বিষয়ে আয়োজিত সভায় উপস্থিত থাকতে পারবেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হন, নির্বাচনের প্রচারণা শুরুর আগে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে। নির্বাচনী দায়সীমা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আর্টিকেল 44 অনুযায়ী নির্ধারিত ব্যয়সীমার বেশি ব্যয় করতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় জমা দেওয়া বাধ্যতামূলক। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যয় জমা দেওয়া বাধ্যতামূলক। সবার সামনে নাস্তা দেওয়া আছে, একটু আপনারা অভিভাবকরা নাস্তা নেন, আমরা নাস্তা খেতে খেতে শুনি। রাজনৈতিক দল, মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ কন্টেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং, স্পন্সরশিপ সহ সব সোশ্যাল মিডিয়া প্রচারণায় ব্যয় নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। নির্দিষ্ট অঙ্কের বেশি ব্যয় হলে ব্যাংকিং মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক। নির্বাচনী ব্যয় দলের ক্ষেত্রে 50,000 টাকার বেশি, প্রার্থীর ক্ষেত্রে 20,000 টাকার বেশি হলে ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যয় নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যয় প্রার্থী মোট ব্যয় সীমার মধ্যে গণনা হবে। বিদেশি অর্থায়ন নিষিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা প্রচারণা বিদেশি অর্থায়নে করা যাবে না। বিদেশে এসে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার সংক্রান্ত কারা প্রবেশ করতে পারবে? নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক, কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি, কেবল ভোটার। রাজনৈতিক কর্মীদের প্রবেশ নিষেধ। রাজনৈতিক দল বা প্রার্থীর কর্মীরা ভোট দেওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ভোট কেন্দ্রে প্রবেশ বা ঘোরাঘুরি করতে পারবেন না। নির্ধারিত স্থানে বসে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে হবে। প্রচারণামূলক পোশাক একদম নিষিদ্ধ। পোলিং এজেন্ট বা ভোটার প্রচারণামূলক বক্তব্য বা প্রতীক সংবলিত শার্ট, ব্যাজ, ক্যাপ, জ্যাকেট ইত্যাদি পরে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বিধি 24 নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সংক্রান্ত। এটা সময় প্রতীক বরাদ্দের পর হবে। উদ্দেশ্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন প্রচারণা শুরু। রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কি করা হবে? সকল প্রার্থীকে একই মঞ্চ উপস্থাপন, প্রার্থীদের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ, আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান। বিধি 25 গণমাধ্যমে নির্বাচন সংলাপ। প্রার্থী বা দলের প্রতিনিধি টিভি চ্যানেল আয়োজিত নির্বাচনী সংলাপে অংশগ্রহণ নিতে পারবেন। সংলাপে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া যাবে না। বিধি 26 নির্বাচন পূর্ব অনিয়ম যে বিষয়গুলো এখানে সংজ্ঞা দেওয়া আছে বা অভিযোগ দলিল। বিধিমালার যে কোনো বিধান লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে। এই ধরনের অনিয়মের সংক্ষিপ্ত ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন তদন্ত কমিটি বা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের প্রাথমিক মূল্যায়ন আর আবেদন বস্তুনিষ্ঠ মনে হলে কমিশন সংশ্লিষ্ট বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটির কাছে তদন্তের জন্য পাঠাতে পারবেন। কমিশনের নিজস্ব উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কমিশন নিজে কোনো তথ্যের ভিত্তিতে অনিয়ম টের পেলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বা যে কোনো তদন্ত কমিটিকে তদন্তে পাঠাতে পারবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি আলোচনা সভা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এবং তিনি এসেছেন। প্রার্থীদের যে আচরণবিধিগুলো রয়েছে সেই আচরণবিধিগুলো কিন্তু এখানে
লিফলেটে কিন্তু লেখা রয়েছে এবং সেগুলো সেই আচরণবিধিগুলো যদি আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু প্রার্থিতা বাতিলও হতে পারে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে তারেক হাওলাদার, তিনি কিন্তু এই যে আচরণবিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি পরে শোনাচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে ক্যামেরার চোখে একটু দেখে, প্রার্থীরা বসে আছে এবং সেই আচরণবিধি নিয়মগুলো কিন্তু প্রার্থীরা শুনছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, পটুয়াখালী 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পটুয়াখালী 1 আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এছাড়া পটুয়াখালী 2 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু এই আলোচনা সভায় এসেছেন। এছাড়া পটুয়াখালী 1 আসনের 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর ওহাব মিনার, তিনি পটুয়াখালী 1 আসন থেকে 10 দলীয় জোটের যদি আপনাদেরকে একটু চেষ্টা করি। পটুয়াখালী 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং তিনি বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক বি.এম. মোশাররফ হোসেন, তিনি কিন্তু বসে আছেন এবং তার পাশে কিন্তু 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর জহির। তিনি কিন্তু একটি আলোচনার কেন্দ্রে, বিশেষ করে তিনি রাঙামালী উপজেলার সাবেক সভাপতি ছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, তিনি কিন্তু এসেছেন এবং বসেছেন এবং এই আচরণবিধিগুলো রয়েছে সেই আচরণবিধিগুলো কিন্তু তিনি শুনছেন। যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি, আমাদের এই ছিল 31টি বিধির মাধ্যমে আমাদের নির্বাচন আচরণ বিধিমালা। এই পর্যায়ে আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়কে 4 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এ.বি.এম. মোশাররফ, তার পাশে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। যে আচরণবিধিগুলো রয়েছে সেই আচরণবিধিগুলো কিন্তু বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু পড়ে শোনাচ্ছেন এবং সেগুলো প্রার্থীরা শুনছেন। আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আসলে আজকে তো এই যে আমরা যে ভোটের কথা বলি, উৎসব পরিবেশ, উৎসব কিন্তু শুরু হয়েছে, এটি তার প্রমাণ। এখানে যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আমাদের সম্মানিত যে সমাজের তৃতীয় দর্পণ যেটা আমরা বলি, যে সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং দলীয় যে প্রার্থী রয়েছে তাদের আগে থেকে প্রতীক বরাদ্দ, যারা স্বতন্ত্র রয়েছে তাদের আজকে প্রতীক বরাদ্দ হবে এবং যেই এখন কিন্তু বর্তমানে জেলা প্রশাসক মহোদয় তিনি বক্তব্য রাখছেন প্রার্থীদের উদ্দেশ্যে। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে এবং সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আসসালামু আলাইকুম ভাই। আমরা আচরণ বিধিমালা সংক্রান্ত বিষয়ে যেটা ইতিমধ্যে উপস্থাপিত হলো, আশা করি অনেকে বুঝেছেন। আর বাকিটা আমরা আচরণ বিধিমালা 10টা কপি করে কিন্তু প্রার্থীদেরকে আমরা দিয়ে দিয়েছি। এটা আপনারা যদি পড়ে নেন তাহলে বাকিটা বুঝবেন। তারপরে আমি বলবো যে এটা আইনের ভাষা, যদি কোনো সময় পড়েও যদি আপনাদের মনে সমস্যা থাকে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমি অন্য আচরণ বিধিমালার বাইরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পটুয়াখালী 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ.বি.এম. মোশাররফ, তিনি যে আচরণবিধিগুলো রয়েছে সেই লিফলেটটি তিনি কিন্তু পড়ছেন এবং আপনারা জানেন যে আচরণবিধি যদি আপনি একটি ভঙ্গ করে থাকেন তবে আপনাকে কিন্তু আপনার প্রার্থীটা বাতিলও হতে পারে বলে কিন্তু সেই আচরণবিধিতে লিখে রাখা হয়েছে। আর বাকি সময় 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করছি। এবার তারপর তো বলবো যে আপনাদের কাছে একটা প্যাকেট দিয়েছি, প্যাকেটের মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দিয়েছি। এটা হয়তো নির্বাচন কমিশন থেকে আরো পরে সাপ্লাই হবে, নির্বাচন 3-4 দিন আগে হয়তো সাপ্লাই হবে, কিন্তু এটা আপনারা আগে না পেলে, নমুনা পেলে আপনাদের কাজটা করতে একটু কষ্ট হবে। যেমন প্রথমেই বলবো, আপনাদের কাছে দেওয়া হচ্ছে পোলিং এজেন্ট,
পোলিং এজেন্টের একটা করে নমুনা ফর্ম দেওয়া হয়েছে। এই পোলিং এজেন্ট হলো আপনার ভোটের দিন আপনারা জানেন কোনো নির্বাচন করছেন, ভোটের দিন ভোট কেন্দ্রে যতটা কক্ষ রয়েছে প্রতি কক্ষে প্রতি প্রার্থী একজন করে এজেন্ট দিতে পারবেন। এজেন্ট এই নিয়োগের নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, এই ফর্মে একটা নমুনা আপনাদেরকে দিয়েছি, আমি একটা কপি দিয়েছি। আপনারা আমাদের উপজেলা নির্বাচন অফিস থেকে ভোট কেন্দ্র দিতে পারবেন, আপনারা পেয়ে যাবেন আপনাদের কতটা কক্ষ রয়েছে এবং সেই অনুযায়ী আপনারা এখন থেকেই, কারণ এই কাজটা আমি মনে করি যে প্রার্থীদেরকে আগে থেকে এগুলা এই কার্য করতে, কারণ আপনার এজেন্ট হবে কে যোগ্য, কারণ এজেন্ট নিয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পক্ষে ওই কেন্দ্রে বা ওই কক্ষে সে প্রতিনিধিত্ব করবে, আপনার রাইটটা সে সংরক্ষণ করবে। এর জন্য আপনারা অনেক সময় দেখা যায় যে আমরা যেটা দেখি যে ভোটের আগের দিন হঠাৎ করে একজনকে বলে যে ওই কেন্দ্রে 5 জন এজেন্ট লাগবে, তুমি একটু ব্যবস্থা করো। তখন দেখা যায় যে সে আপনার অধিকার সম্পর্কে বোঝে না, ভোট কি তাও বোঝে না। এরকম কি আমরা অনেক সময় মাসের পাওয়ার দেখে অনেকে নিয়োগ দেয় যে হয়তো গ্যাজার করতে যেতে পারে। তাহলে এটা কিন্তু আসলে ভোটের আসল যে উদ্দেশ্য সেটা হলো সে রেজাল্ট শিটের যে স্বাক্ষর করতে হবে ওটা একটা কপি যে দিতে হবে আপনার জন্য, সেটা সে বলে দেয়, সে তাকে অন্য দেয়। এই জন্য বলবো আগে থেকে পারফেক্ট লোকটা আপনাদেরকে চুজ করতে পারেন এবং তার যে ছবি লাগবে, তার আইডি কার্ডে ফটো এগুলো আগে যাতে নিতে পারেন, এই জন্য আমরা নমুনা ফর্ম দিয়েছি। আপনারা কাইন্ডলি আগে থেকে এই পরিস্থিতিটা গ্রহণ করতে পারবেন। এরপর আমাদের নির্বাচনী এজেন্ট, মানে প্রতি প্রার্থী প্রতিনিধিত্ব একজন করে নির্বাচনী এজেন্ট এখানে আইনের বিধান আছে, তার পক্ষে একজন নির্বাচনী এজেন্ট নিয়োগ দেবেন এবং ওই নির্বাচনী এজেন্ট যোগ্যতা বলা আছে দুইটা যোগ্যতা, মানে প্রার্থীর সমযোগ্যতা সম্পূর্ণ আইনে যেটা বলা যায়। আর সমতার যোগ্যতা সম্পূর্ণ, এখানে যোগ্যতা মাত্র 2টা, মানে প্রার্থী হিসেবে কিন্তু যোগ্যতা মাত্র 2টা, একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক এবং তার বয়স 25 বছর হতে হবে। বাকি যে আছে ঋণ খেলাপি বা অন্যান্য সব কিন্তু অযোগ্যতা। অর্থাৎ আপনি আপনার এজেন্ট একজন নিয়োগ, যেটা চিফ এজেন্ট বলি আমরা, তার হতে হবে 2টা যোগ্যতা, একটা হচ্ছে তার বয়স 25 বছর হতে হবে, সে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যে কাউকে আপনি নির্বাচনী এজেন্ট নিয়োগ দিতে পারবেন। কিন্তু যদি নির্বাচনী এজেন্ট আপনি নিয়োগ না দেন তাহলে ধরে নিয়ে হবে আপনি আপনার নির্বাচনী এজেন্ট, মানে একসাথে আপনি দুটো রোল প্লে করবেন, আপনি প্রার্থীও আপনি এজেন্টও আপনি, তার মানে এজেন্ট কিন্তু মাস্ট। এখন এখানে একটা প্র্যাকটিস আছে, আমরা অনেকে যেটা করে থাকি যে এজেন্ট নিয়োগটা কিন্তু এই আজকে থেকে প্রচারণা কাল থেকে শুরু হবে, এই প্রচারণা কিন্তু এজেন্টের মাধ্যমে হবে। তার মানে কি আপনি আগামীকালই কিন্তু আপনার আজকেই আপনার এজেন্ট নিয়োগ দেওয়া উচিত, কিন্তু আমরা দেখি প্র্যাকটিস কি আগে থেকে নিয়োগ না দিয়ে নির্বাচনের 2 দিন আগে আমরা একটা ফর্ম জমা দেই যে আমার এই নির্বাচনের কি জন্য সে যাতে কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে পারে, এই জন্য একটা গাড়ির অনুমতি এই কারণে দিই। কিন্তু এজেন্টের উদ্দেশ্য সেটা না, এজেন্টের উদ্দেশ্য হচ্ছে এই যে কালকে প্রচার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পক্ষে ব্যয় বা আপনার কমিটি বোর্ড টোটাল ফর্মে স্বাক্ষর করবে নির্বাচন এজেন্ট। নির্বাচনের 2 দিন আগে যখন প্রচারণা শেষ হয়ে যায়, 48 ঘন্টা আগে তো প্রচারণাই শেষ, তখন এজেন্টটা কি করবে কেন্দ্রে তুলবে। এর জন্য আমি অনুরোধ করবো যে আপনাদের যে ফর্মটা দেওয়া হয়েছে ওই ফর্মটা ফিল আপ করে আপনারা আগামীকালের মধ্যে আমরা আগামীকাল না করে 1-2 দিনের মধ্যে আপনার রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে জমা দেন, আপনাদেরকে আমরা সার্টিফিকেট অনুমতি দিয়ে দেবে আপনার নির্বাচন এজেন্ট। জাস্ট ফর্মটা ফিল আপ করে এখানে জমা দিলে হয়ে গেল। এরপরে বলবো যে নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের নির্বাচনী ব্যয় এখানে আইনে যেটা বলা আছে পার ভোটার 10 টাকা করে কনস্টিটিউয়েন্সি অথবা 25 লক্ষ টাকা, এর মধ্যে যেটা সর্বোচ্চ সেক্ষেত্রে আমাদের মানে 2.5 লাখ ভোটারের উপরে হলে 10 টাকাটাই কার্যকর হয়। আমাদের যে 4টি আসন আছে সব কনস্টিটিউয়েন্সি 2.5 লাখের উপরে ভোটার, অর্থাৎ 10 টাকা হিসেবে আপনার যে ভোটার আছে মানে তার 10 টাকা হিসেবে আপনারা এটা আমরা নির্বাচনী প্রার্থিতার সময় দিয়েছেন। এই যে ব্যয়টা, এই ব্যয়টা কিন্তু যেটা ব্যয়টা করবেন এর দুটো বিষয় আমি করবো, এই ব্যয়ের কিন্তু হিসাবটা দিতে হবে আপনাদেরকে। এখানে বিষয়টা আছে আপনি নির্বাচনে জয়ী হন, পরাজিত হন, বিনা প্রতিদ্বন্দ্বিতা হন, যাই হন না কেন আপনি যত আপনি বলতে পারেন আমি 1 টাকা খরচ করেন, কতটা 1 টাকা খরচ করেন আর সর্বোচ্চ খরচ করেন, আপনাকে কিন্তু ব্যয়ের হিসাবটা অবশ্যই জমা দিতে হবে এবং জমা দেওয়ার বিধান হচ্ছে নির্বাচনী ফলাফল গেজেট যেদিন প্রকাশ হবে তার পরবর্তী 30 দিনের মধ্যে। তাহলে কি সকলকে কিন্তু জমা দিতে হবে, না হলে আইনের ভিতরে মামলা করার বিধান আছে। সেক্ষেত্রে আমি যেটা অনুরোধ করব যে আপনাদের ওই ফর্মটা অনেকে এটা নির্বাচনের পরে দিলেও হয়, কিন্তু ওই সময় অনেক সব যারা যেতে তাদেরও ব্যস্ত থাকে, যারা হারে তাদেরও মনে কষ্ট তাকে পাওয়া যায় না, এই জন্য এই ফর্মটাও কিন্তু আমরা তাদেরকে চিঠি সহ দিয়ে দিয়েছি। এখানে একটা আচরণ নীতিমালা উপস্থাপনের সময় একটা জিনিস বলেছে যে যেটা দেখা যায়
যেহেতু 20 বছর চাকরি করে আমি যেটা বাস্তবতা দেখা যায় যে এই নির্বাচন ব্যয় সবাই করে, কিন্তু যখন হিসাবটা দেওয়া হয় তখন কিন্তু এই হিসেবের সাথে ভাউচার উইথ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। তখন দেখা যায় যে সেই খরচ করছে 20 লাখ টাকা, কিন্তু ব্যাংকের মাধ্যমে করে নাই, ব্যাংক স্টেটমেন্ট পাই, ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার তো ব্যাংকে দিবে না, এখন তো সফটওয়্যারে পাইছে, যে কারণে ওই হিসাব দেওয়ার সময় কিন্তু ঝামেলা পড়ে যায়। এই জন্য এখানে বিধান হচ্ছে যে আপনি যখন পার্সোনালি যে ব্যয়টাই করেন না কেন, আপনি 20,000 টাকার উপরে কোনো খরচ করলে অবশ্যই চেকের মাধ্যমে সেটা করতে হবে। এবং এখানে বিধানটা হচ্ছে কি যে আপনি 40 লাখ টাকা খরচ করতে পারবেন বা 30 লাখ খরচ করতে পারবেন, আপনার এরকম না বিষয় যে আপনি আজকে 30 লাখ টাকা ব্যাংকে জমা রেখে আপনি খরচ করবেন। আপনি যেটা করবেন, আজকে 5 লাখ টাকা জমা রাখলেন, আপনি কালকে পোস্টার তখন ব্যানার বানাইলেন 1 লাখ টাকা, আপনি ওই ব্যানার চাকরিতে বানাইছেন, তাকে 1 লাখ টাকা চেক দিলেন, পরের দিন আপনি আবার 2 লাখ টাকা জমা দিলেন, আপনি ইচ্ছা মতো জমা দিতে তুলতে পারবেন, কিন্তু আপনি যেটাই খরচ করেন ওটাতে ব্যাংক স্টেটমেন্টের মধ্যে রিফ্লেক্ট হয়। অতএব আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অবশ্যই জমা দিতে। এই জন্য আমি অনুরোধ করবো যাতে অবশ্যই ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে এগুলো করেন, তা না হলে কিন্তু এইটা হিসেব দেওয়ার সময় আপনাদের অনেক সময় একটু ঝামেলা হতে পারে। এরপর আমি যেটা বলবো যে আপনাদের কিন্তু প্রচারণা ভোটের 48 ঘন্টা পূর্বে শেষ হয়ে যাবে, অর্থাৎ 10 তারিখে সকাল 7:30টা। তাহলে আপনাদের এই প্রচারণা যে আপনার কার্যক্রম করবেন অবশ্যই আচরণবিধি মেনে চলবেন। এরপর যেটা বলেছে ভোট কেন্দ্রের প্রবেশাধিকার, আমি দু একটা জিনিস আমি বলতেছি, এই ভোট কেন্দ্রে যারা প্রবেশাধিকার, আমরা যেটা দেখি আমাদের একটা লক্ষ্য থাকে যে অনেকে কিন্তু মানে অনৈতিক ভাবে হোক অথবা যে কোনো উদ্দেশ্য ভোট কিন্তু প্রবেশ করতে চায়, এটা কিন্তু আমরা যেটা একটু অনুরোধ করব, আগে থেকে আপনাদের নেতা কর্মী যারা রয়েছে বা সমর্থক যারা রয়েছে তাদেরকে বলে দেন কোনোভাবেই যাতে তার ভোট কেন্দ্রে যাতে প্রবেশাধিকার নেই, তারা যেন প্রবেশ করার চেষ্টা না করে। এরপরে আরেকটা জিনিস বলেছে যে আমাদের একটা স্থানীয়ভাবে একটা ইস্তেহার, মানে আপনার সকল প্রার্থীকে রিটার্নিং অফিসার মহোদয় অ্যারেঞ্জ করবে, আমরা হয়তো অচিরেই আপনাদের ডেটটা আমরা হয়তো জানিয়ে দিতে পারবো যে এখানে যতজন প্রার্থী আছে আমাদের 19 জন প্রার্থী, এই 19 জন প্রার্থীর জন্য আমরা একটা মঞ্চ রেডি করব, সেখানে সব 19 জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হবে, তারা এসে যার যার স্থানে যে ইস্তেহার বা প্রতিশ্রুতি বা অঙ্গীকার রয়েছে সেটা আপনারা পেশ করবেন, আমরাও থাকবো, আপনারাও থাকবেন, এখানে সকলে প্রেস মিডিয়ার লোকজনও থাকবেন। এরপর একটা জিনিস বলবো যে এই যে আচরণ বিধিমালা যে বিষয়টি যেটা বলা হলো, এটা প্রতিপালন না করলে এটা যে আইনের বিধান যে বিধান আছে সেটা শাস্তি অপরাধ। এখানে কিন্তু এইটা দেখভাল করার জন্য কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, মানে 20 জনের মতো অলরেডি নিয়োগ করা আছে, আরো বাড়ানো হবে। এবং এটা দেখার জন্য 4 জন মানে জুডিশিয়ারি 4 জন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির সদস্য রয়েছে। মানে মূলত এটা দুইটা বিষয়, কিন্তু একটা হচ্ছে ইনস্ট্যান্টলি মোবাইল কোড যখন পরিচালিত হবে, কোনো অপরাধ বা কোনো আচরণবিধি ভঙ্গ হয়েছে এরকম হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, সেটা কি নেবে সেটা তাদের বিষয়। আর অনেক ঘটনা ঘটবে যে যেটা ঘটে গিয়েছে সেটা আপনি এখন অভিযোগ করতে চাচ্ছেন, লিখিতভাবে কোনো অভিযোগ করতেছে উইথ ডকুমেন্টস, তো সেটার জন্য কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হতো ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, অর্থাৎ যুগ্ম জেলা জজ সিনিয়র সার্জন তাদের সমন্বয়ে 4টে আসনের জন্য 4টে কমিটি করা আছে, তারা আপনাদের এলাকায় কাজ করতে। আমরা কিন্তু ওই যে আপনাদের ঈদের প্যাকেটটা দিয়েছি, ওখানে তাদের আসন ব্যক্তি তাদের নাম মোবাইল নম্বর দিয়ে আছে, তাদের এই অভিযোগটা সেখানে দিলে তারা প্রমাণ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে এখন আমার পক্ষ থেকে যেটা উল্লেখ করা, তারপরে আমি আছি, আমার ফোন নম্বরও পরিচয় আপনাদের দিয়ে দেব। পুরো বিষয়ে জানা থাকলে আমাদের স্থানীয় অফিস রয়েছে, বুজলা নির্বাহী অফিসারের অফিস রয়েছে, আমি সিনিয়র জেলা নির্বাচন অফিস আছে, আপনাদের সহযোগিতা আছে, এটা নিরপেক্ষ নির্বাচন সকলে মিলে আগামী 12 তারিখ অনুষ্ঠিত করবো। এ বলে তারপর আপনাদের যদি কোনো এই যে এতক্ষণ আলোচনা হলো কোনো বিষয়ে যদি অস্পষ্ট থাকে বা কোনো কিছু যদি জানার ই থাকে তাহলে সেটা আপনারা জানাইছে থাকে আপনারা উপস্থাপন করতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে, তিনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত প্রার্থীবৃন্দ, আমি 24 নম্বর যেটি বিধি আছে সেটির প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা। এখানে বলা হয়েছে প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনী ইশতেহার পাঠ এবং আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
তো এটি আমার মনে হয় আমরা সবাই যেহেতু শান্তিপূর্ণভাবে এতদিন পর্যন্ত আমরা কাজ করেছি পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে পরস্পরের প্রতি, আমরা ভবিষ্যতেও এটি করব। ইন দ্য এন্ড অফ দ্য ইলেকশন আমরা এটা রিটার্নিং অফিসার সেন্ট্রালি পটুয়াখালী সদরেও করতে পারি, অথবা যে উপজেলাগুলোতে আমরা প্রার্থীগণকে আমরা ডেকে আমাদের এআরও যারা রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার তারাও করতে পারি। তবে এই তারিখ ঠিক কবে করবো, কবে নাগাদ এটা আমাদেরকে করতে হবে, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করব। তাদের কাছ থেকে আমরা গ্রিন সিগন্যাল পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা আশা করবো আপনাদের সবার 100% উপস্থিতি আমরা সেখানে কামনা করি আর কি। তো যাই হোক, এটি আরেকটি যে বিষয় রয়েছে, কালকে থেকে যেহেতু প্রচারণা অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে, এখানে 4টা আসনে 4টি জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি করা হয়েছে। এখানে সদর মির্জাগঞ্জ এবং দুমকির জন্য যাকে দেওয়া হয়েছে তিনি একজন যুগ্ম জেলা জজ। তো তার আর 3টা আসনে 2, 3, 4 ওখানে সিভিল জজকে দেওয়া হয়েছে, সিনিয়র সিভিল জজ বা সিভিল জজ। তো কালকে তাদের সাথেও আমরা বৈঠক করেছি গতকালকে। তো এই সিনিয়র নির্বাচন অফিসার যেটি বলেছেন যে পূর্বে ঘটে গিয়েছে এরকম আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে গিয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলো কেউ যদি আপনারা অভিযোগ করতে চান, লিখিত অভিযোগ তাদের বরাবর করতে হবে এটি। তো সেটি আপনাদের কাছে তাদের নাম, আসন ওয়াইজ তাদের নাম এবং মোবাইল ফোন নম্বর, আপনাদের যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে, একটা অনেকগুলো শিট দেওয়া হয়েছে সেখানে আছে। দয়া করে আপনারা এই বিষয়গুলো একটু সংরক্ষণ করবেন এবং এটি আপনাদের নজরে রাখবেন। আরেকটি যে বিষয় যেটা আপনারা যে নির্বাচনী এজেন্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উনি মুন্সি সাহেব যথার্থই বলেছেন হয়তোবা ভোটের 2 দিন আগে সেটি নিয়ে আমরা তোড়জোড় শুরু করি প্রার্থীগণ, সেটি করে